বঙ্গবন্ধু কন্যা সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি। আমার সঙ্গে আরো অনেক নেতৃবৃন্দ ছিলেন। আমার কাছে খুব স্পষ্টভাবে মনে হয়েছে তিনি ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন, তার মনোবলের কোনো ঘাটতি নেই, বরং তার অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয়েছে। তিনি উদ্দীপ্ত, দৃঢ়চেতা এবং বাংলাদেশের রাজনীতি সহ বিশ্ব রাজনীতি সবকিছু তার নখদর্পণে। প্রতিদিনের সমস্ত ঘটনা প্রবাহ তিনি পর্যবেক্ষণ করছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন, কর্ম পরিকল্পনা গ্রহণ করছেন। সব মিলিয়ে এক শব্দে বলা যেতে পারে তিনি ভালো আছেন, উদ্দীপ্ত আছেন, দৃঢ়চেতা মানসিকতা নিয়ে আছেন। ওকে, কিন্তু বাংলাদেশে তার বিরোধী শক্তিরা যে ধরনের অপপ্রচার করেন যে তিনি কি আছেন, কি অবস্থায় আছেন, তিনি সুস্থ আছেন কিনা, এগুলোর জবাব আপনি একদম একদম সাম্প্রতিক সময়ে দেখা করে এলেন। তার প্রোটোকল, তার নিরাপত্তা, আপনি গণভবনেও তার সাথে দেখা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে। তিনি এক বিশেষ প্রেক্ষাপটে ভারতে গেছেন, ভারতেও তাকে রিসিভ করা হয়েছে, কিন্তু তেমন মর্যাদাতেই ভারতের একজন মন্ত্রী মর্যাদার একজন মানুষ তাকে রিসিভ করেছেন। কাকে রিসিভ করেন, মন্ত্রী বা প্রতিমন্ত্রী, আমরা নিশ্চয়ই ভারতের প্রোটোকল জানি। তো সেই জায়গা তিনি কোন প্রোটোকলে ভারতে আছেন, কেমন প্রোটোকলে আছেন, কেমন অবস্থায় আছেন? প্রথমত, তিনি যখন ভারতে যান, তিনি যাননি, তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় প্রোটোকল প্রোটেকশন বাহিনী রাষ্ট্রীয় যানবাহনে তাকে নিয়ে গেছেন। তখন তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি আরেকটি দেশে গিয়েছেন। সেই দেশ প্রধানমন্ত্রী হিসাবে তাকে রিসিভ করেছে এবং তার পরবর্তীতে আমার যেটা পর্যবেক্ষণ, তিনি প্রধানমন্ত্রীর মর্যাদায় সেখানে আছেন। তিনি কোনোভাবে বন্দী নন, গ্রেপ্তারকৃত নন, তিনি অনাকাঙ্ক্ষিত অতিথি নন। তিনি রাষ্ট্রীয়ভাবে প্রধানমন্ত্রী হিসাবে যাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, যে প্রোটেকশন, তার যে এন্টারটেইনমেন্ট, সবটাই তিনি নিয়ে আসেন এবং কোনো ক্ষেত্রেই তাকে বদ্ধ অবস্থায় রাখা হয়নি। ওই যে একটা অপপ্রচার আছে গোয়েবলস থিওরিতে যে তিনি ভারতের কাছে বন্দী অবস্থার ভিতর আছেন, এটা সর্বৈবভাবে মিথ্যাচার। আমি সহ আমার সঙ্গে যারা ছিল তাদের সঙ্গে তিনি প্রায় 6 ঘন্টা সময় কাটিয়েছেন। আমরা নানা বিষয়ে রাজনীতি, সমাজ, আইন, দেশ, ব্যক্তিগত পর্যায়ের অনেক আলাপ আলোচনা হয়েছে, প্রাঞ্জল ভাবে কথা বলা হয়েছে। আমরা আমাদের কথা বলেছি, আমাদের যে সকল বিষয় জানার আগ্রহ ছিল জেনেছি, ওনার যে সকল কথা ছিল সেটা উনি বলেছেন। এবং তার থাকার যে পরিসরটা, যেখানে তিনি আমাদের সঙ্গে দেখা করেছেন বা আমরা দেখা করার সুযোগ পেয়েছি, একেবারেই স্বাভাবিক অবস্থায় এবং ফিজিক্যালি, মেন্টালি তাকে কোনোভাবে কোনো পরিবর্তন নেই। তিনি যেরকম পূর্বে ছিলেন, যেরকম আচরণ করতেন, যেরকম ব্যবহার করতেন, যেভাবে কথা বলতেন, যেভাবে তার বিহেভিয়ারটা, তার যে স্বভাবজাত যে বৈশিষ্ট্যটা স্বাভাবিক অবস্থায় আছে, এর ভিতরে কোনো ব্যত্যয় নেই। অর্থাৎ আপনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেভাবে দেখেছেন, ঠিক তেমনি ভারতে যে অবস্থানে আছেন সেভাবেই দেখে এলেন। একেবারে সেই অবস্থায় তিনি আছেন। আচ্ছা, তাহলে এই যে যারা প্রোপাগান্ডা ছড়ায়, তারা গত 2 বছর ধরে একটা বহুল আলোচনা করছে যে বন্দি বিনিময় চুক্তি। আপনি একজন ব্যারিস্টার, একজন অভিজ্ঞ আইনজ্ঞ হিসেবে এই বন্দি বিনিময় চুক্তি কার জন্য? এটা কি আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের সাবেক, আমরা সাবেকই বলি, ঠিক আছে, একটা ঘটনার প্রেক্ষিতে হয়ে গেছে সাবেক, আমাদের এই রাষ্ট্রনায়কের জন্য, শেখ হাসিনার জন্য, নাকি অন্য কারোর জন্য? দেখুন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি কেউ আইনের ব্যাখ্যা করে, এই জাতীয় অর্বাচীনদের নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো। প্রথম হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে প্রতিবেশী রাষ্ট্র ভারতে তার জীবনের নিরাপত্তার জন্য তার প্রোটেকশনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা তাকে সেখানে নিয়ে গেছেন। ভারত তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রিসিভ করেছেন এবং ভারতে তিনি, আমি জ্ঞাতসারে বলছি, ভারতে তিনি অতিথি হিসাবে আছেন। বাংলাদেশের থেকে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দী নন। বন্দী হলে বন্দির বিনিময় হয়, এক বন্দির পরিবর্তে আর এক বন্দিকে দেওয়া হয়। তাহলে শেখ হাসিনা যেহেতু বন্দী নন, কাজে বন্দি বিনিময়ের প্রশ্নটাই আসে না। দ্বিতীয় হচ্ছে, তিনি কোনো মামলার আসামি হিসাবে সেখানে নন। তিনি ভারত কর্তৃক কোনো ডিটেইনড
অবস্থায় নাই, অর্থাৎ আটকের মধ্যে না। তিনি কোনোভাবেই সেখানে কোন বন্দি স্ট্যাটাস বা বন্দির কাছাকাছি যে শব্দ, সেই শব্দের স্ট্যাটাসেও তিনি নাই। শেখ হাসিনা সম্মানিত অতিথি হিসাবে, বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সেখানে আছেন। বাংলাদেশ এই মুহূর্তে এক জটিল সমীকরণের মধ্যে নানা রকম আলাপ আলোচনা আছে। আমরা কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা স্ট্যাটাস দেখেছিলাম, সেটিও এক সিনিয়র আইনজ্ঞ মহসিন রশিদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদের একটা স্ট্যাটাসে দেখেছিলাম যে বাংলাদেশে কি এই মুহূর্তে দুজন প্রধানমন্ত্রী আছেন, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, আবার আমরা এই মুহূর্তে একজন দৃশ্যমান প্রধানমন্ত্রী দেখছি। আপনি এই বিষয়টাকে নিয়ে কি বলতে চান? দেখুন, কিছু কিছু কনসিকুয়েন্স আছে, লিগ্যাল কনসিকুয়েন্স। এটা টুডে অর টুমরো ইট উইল ডিসাইডেড। ধরুন, যেদিন শেখ হাসিনার বিরুদ্ধে একটা মেটিকুলাস ডিজাইনের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গণভবন মুখী সন্ত্রাসী মিছিল চলছিল, সেই দিন কিন্তু আপনি সাজ্জাদ কাদের দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, আপনি সমাজ সচেতন মানুষ, আপনার দৃষ্টি প্রখর। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে গণভবনে থাকা অবস্থায় সেনাপ্রধান, জামাত ইসলামী, বিএনপি এবং অন্যান্যদেরকে ডেকে আনলেন কার মাধ্যমে? রিটায়ার্ড মেজর জেনারেল ফজলে এলাহি আকবর, তিনি কে? বিএনপির চেয়ারপারসন, তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিরক্ষা উপদেষ্টা। তাহলে একজন সরকার প্রধান, কনস্টিটিউশনালি সরকার প্রধান বলবৎ থাকা অবস্থায় আর একটি সরকার গঠনের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা কি হতে পারে? না, কারণ শেখ হাসিনা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তিনি প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রীর অধীনে হচ্ছে প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনীর একটি অংশ হচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান ফলো করবেন দি অর্ডার অফ দি কনসার্ন মিনিস্টার, তার অথরিটি হলো শেখ হাসিনা। তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় গণভবনে জামাত, বিএনপি, এনসিপি আরো কারা কারাই যে খুচরা খাসরা দোকান, তাদের নিয়ে যে একটা সরকার গঠনের উদ্যোগ নেওয়া হলো, সেটাই ছিল প্রথম রাষ্ট্রদ্রোহিতা। তার ধারাবাহিকতায় ইউনূসকে একটা দায়িত্ব দেওয়া হলো। এখন ইউনূস কিভাবে দায়িত্ব পেলেন? রাষ্ট্রপতি নাকি, আমি নাকি বলছি এই জন্য আমি শিওর না, যে সুপ্রিম কোর্টের কাছে একটা রেফারেন্স পাঠিয়ে পরামর্শ চেয়েছিলেন। সুপ্রিম কোর্টের বিচারকরা তখন কেউ ক্যান্টনমেন্টে, কেউ বাসায়, কেউ হামলার মুখে, তারা নাকি একটা পরামর্শ দিয়েছেন যে সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নাই, অর্থাৎ এটা তারা ওই তাদের ওপিনিয়নের ভিতর লিখছেন এই ব্যবস্থা নাই। শেষে যায় বলছেন জরুরি নির্বাহী কাজ সম্পাদন করার জন্য রাষ্ট্রপতি একজন প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা নিয়োগ দিতে পারেন, তারা জরুরি নির্বাহী কার্য সম্পাদন করবে। সাজ্জাদ কাদের মনে রাখবেন, সুপ্রিম কোর্ট কিন্তু বলেনি যে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন, এ কথা তারা বলে নাই। কারণ তাদের মাথায় ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার কোন প্রভিশন কনস্টিটিউশনে নাই, আর কনস্টিটিউশনে যেটা নাই সেটা কিন্তু সুপ্রিম কোর্ট কাউকে বলতে পারে না, কারণ সুপ্রিম কোর্টও কনস্টিটিউশনের ঊর্ধ্বে না। এই কারণে তারা জরুরি কাজ নির্বাহের জন্য একজন অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার নিয়োগ করতে বলেছেন। পরবর্তীতে দেখা গেল সেই চিফ অ্যাডভাইজার এবং অ্যাডভাইজারদের দিয়ে বলা হচ্ছে এরা অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে দুইটা সরকার হয়ে যায়। গভর্নমেন্ট ইন এক্সাইল যদি ধরে নি শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, অন্যদিকে ইউনূসকে যদি ধরে নি যে তিনি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে বিদ্যমান সরকার দুটো হয়ে যায়। এই দুটো সরকার তো কনস্টিটিউশনালি পারমিটেড না। সেকেন্ড হচ্ছে, কনস্টিটিউশনে ওই অন্তর্বর্তীকালীন সরকার নামক কোন সরকারের বিধানই নাই। ফলে ইউনূসের আমলে যতদিন কার্যক্রম পরিচালিত হয়েছে, আমার প্রায় 40 বছরের আইন পেশার অভিজ্ঞতায় পাকিস্তান এবং বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত মামলা রায়ের আলোকে বলবো,
ইউনূসের মেয়াদকালীন সময়টা ছিল সম্পূর্ণরূপে অবৈধ, কারণ ওই রকম কোন সরকার গঠন করার বিধান কনস্টিটিউশনে নাই। আর যদি কনস্টিটিউশনকে সাসপেন্ড করা হতো তাহলে নয় বলতে পারতেন যে সংবিধান নাই, আমরা নিজেদের মতো করে একটা নাম রাখলাম, তত্ত্বাবধায়ক বলি, অন্তর্বর্তীকালীন। সংবিধান যেহেতু বলবৎ আছে, তাহলে যেটা করা হয়েছে বিদ্যমান সংবিধানের আলোকেই সেটা ছিল অবৈধ। আর ইউনূস কর্তৃক যে নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে, এই অথরিটি ইউনূসকে তো আমার কনস্টিটিউশন দেয় নাই। নির্বাচন অনুষ্ঠান করবেন কে? যিনি করবেন তিনি তো ওই জায়গায় নাই। অনুষ্ঠান করার অথরিটি হিসাবে ইউনূসের কোন লিগ্যাল ক্যারেক্টার ছিল না। ফলে ইউনূস যদি কোন নির্বাচন অনুষ্ঠান করেন তাহলে সেটাও ছিল অবৈধ। সেই অবৈধ নির্বাচনের যে ফলাফল সেটাও অবৈধ হবে। তাহলে ইউনূস সরকার অবৈধ, ইউনূসের করা নির্বাচন অবৈধ। আজকে আমরা যে তারিখে কথা বলছি 17 তারিখ, এরকম একটি তারিখে 17 ফেব্রুয়ারি এই সরকারটি গঠিত হয়েছে। 5 মাস পেরিয়ে আজকে 6 মাসে পড়ছে। তাহলে কি আমরা বলতে পারবো যে এই সরকারটা কি অবৈধ সরকার? আপনি আইনের আলোকে যদি যান, এতে খুব আইনজ্ঞ হওয়া লাগে না। যিনি নির্বাচনটা অনুষ্ঠান করছেন তার নির্বাচন অনুষ্ঠান করার কোনো এখতিয়ার ছিল না। ইলেকশন কমিশনকে যারা বলবে একটা নির্বাচন করো, সেই যারা কারা? সেই যারাটা হচ্ছে ইউনূস। ইউনূস তো সেই অথরিটি ছিল না। তারপর যদি ধরে নেন যে পার্লামেন্ট ডিসলভ করেছে, পার্লামেন্ট ডিসলভ করার কতদিনের ভিতরে ইলেকশন হতে হবে লেখা আছে, সেই সময়ের ভিতরে ইলেকশন হয়নি। পার্লামেন্ট ডিসলভ করতে হবে কি প্রক্রিয়ায়? সরকার প্রধান মানে পার্লামেন্টের মেজরিটি পার্টির নেতার মেয়াদ যদি শেষ হয়ে যায়, তিনি যদি কোনো কারণে তার সংসদ সদস্য পদ হারান, অথবা তিনি যদি লিখিতভাবে রাষ্ট্রপতিকে বলেন সংসদ ভেঙে দেন, এই 3টা ক্যারেক্টার হতে হবে। তাহলে শেখ হাসিনা সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা হিসাবে তিনি তার পদ শূন্য হয় নাই, তিনি রাষ্ট্রপতিকে লিখিতভাবে অনুরোধ করেন নাই, সংসদের মেয়াদও শেষ হয় নাই। তাহলে এই যে 3টা ক্রাইটেরিয়া ফুলফিল হলে সংসদ ভাঙা যাবে, এই 3টা অ্যাবসেন্ট ছিল। তাহলে রাষ্ট্রপতি যে সংসদ ভাঙলেন, ভাঙার জন্য রাষ্ট্রপতিকেও তো এই 3টার একটা অনুসরণ করতে হবে। এই 3টার কোনোটা ছিল না। তাই যদি না থাকে তাহলে রাষ্ট্রপতি যে সংসদটা ভেঙে দিয়েছেন সেই ভেঙ্গাটাও আইন নির্দিষ্ট অবৈধ ছিল, কারণ ওই সংসদের মেয়াদ ছিল 5 বছর। সেই 5 বছর তো এখনো শেষ হয়নি। তো সেই 5 বছর শেষ না হওয়া পর্যন্ত জনগণ যে পার্লামেন্ট করেছিল, সেই পার্লামেন্টের পরিবার তার একটা পার্লামেন্ট ফরমেশন করা যদি লিগ্যাল কনসিকুয়েন্সে দেখেন, তাহলে টুডে আর টুমরো একদিন এটা স্বীকৃত হবে যে হোল প্রসেসটা অবৈধ ছিল। অবৈধ ছিল। আমরা আবারও ফিরে আসি শেখ হাসিনার সাথে সাক্ষাৎকার। আপনি সাক্ষাৎকারে কি বুঝলেন? তিনি কি মানুষের মধ্যে এখনো খানিকটা কনফিউশন কাজ করে যে তিনি কি আসলে আদৌ আসবেন কি? গত 2 মাস ধরে খুব জোরালো ভাবে আলোচনা হচ্ছে যে তিনি আসবেন, কিন্তু সর্বশেষ রয়টার্সের সাক্ষাৎকারে তিনি সুস্পষ্ট করে ঘোষণা করলেন যে ডিসেম্বরে তিনি আসছেন। এবং আসলে কি প্রক্রিয়া, আপনার সাক্ষাৎ করে কি মনে হল? দেখুন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা বৈশিষ্ট্যকে আমি ভালো করে জানি। তিনি যা বলেন তিনি তা করেন। তাকে যখন বলা হয়েছিল যে যুদ্ধ অপরাধীদের বিচারের ঝুঁকি নেবেন না, তারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত মন্ত্রী হয়েছে, অর্থবিত্তে প্রতিষ্ঠিত হয়েছে, উনি বলছেন আমি বিচার করব, উনি করে ছেড়েছেন। পদ্মা সেতু যখন উনি করতে চাইলেন, অনেকে বললেন যে না, বিদেশ টাকা দিচ্ছে না। অনেকে মানে ওনার ক্যাবিনেটের মেম্বার, ওনার দলের লোকরা বলছে এটা করবো না, উনি বলছে আমি করব, উনি করে ছেড়েছেন। বঙ্গবন্ধুর খুনিদের বিচার করার চ্যালেঞ্জ ছিল, জিয়াউর রহমান হত্যার বিচার হয় না আপনি জানেন, জুলফিকার আলী ভুট্টো হত্যার বিচার হয় না আপনি জানেন, এরকম অনেক জায়গার উনি বলছেন বিচার করতে হবে, বিচার করবো, উনি করেছেন। উনি যা চান, উনি যা লক্ষ্য স্থির করেন সেটা তিনি করেন। আমার কাছে আমরা প্রায় 5-5.5 ঘন্টা ওনার সঙ্গে কথা বলেছি, ওনার কাছে ছিলাম। উনি আমাদেরকে যথেষ্ট স্নেহ, ভালোবাসা, আদর দিয়েছেন। বিভিন্ন ভাবে আমরা ওনার সঙ্গে সম্পৃক্ত বুঝতে যেটা পেরেছি, উনি দেশে যাবেন এবং আমাদেরকে বলছেন তোমরা দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। আমি আমার জায়গা থেকে বলছি, বঙ্গবন্ধু কন্যা আমাকে অনেক কিছু দিয়েছে, তাছাড়া আমার প্রিয় মাতৃভূমিতে আমি কেন যাব না? উনি যাবেন এটা আমি নিশ্চিত হয়েছি। এবং ওনার সঙ্গে আমি সহ আমরা যারা বাইরে স্বল্প সংখ্যক মানুষ আছি, ইনশাল্লাহ আমরা যাব। আমার বিশ্বাস উনি দেশে যাবেন। এবং এরকম ভাবে ওনাকে ঠেকাবার জন্য 111 সরকারও কিন্তু নোটিফিকেশন জারি করেছিল
কাজী শেখ হাসিনাকে তখনও ঠেকাতে পারে নাই, এখনো ঠেকাতে পারবে না। উনি ওনার প্রিয় মাতৃভূমি, ওনার দেশে উনি অবশ্যই যাবেন, এটা আমার বিশ্বাস জন্মেছে।